প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে ভয়াবহ খবর আসে। আমরা আমাদের এশীয় সংবাদদাতা মিস্টার কার্লোস উইডামকে এশিয়া পর্ণকুটিরে পাঠিয়েছিলাম। সেখানকার পরিস্থিতির তিনি যে মূল্যায়ন করেছেন তা অত্যন্ত ভীতিপ্রদ। লোভী বাংলাদেশ সরকারের কর্তারা বন্যাপীড়িত লোকদের জন্য দেওয়া আন্তর্জাতিক খয়রাত আত্মসাৎ করে মোটা হচ্ছেন। সাহায্যকারী দেশগুলো এ সম্পর্কে ওয়াকেফহাল, ফলে তারা আর সাহায্য দিতে ইচ্ছুক নয়। কিন্তু এদিকে বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিদিন গরিব থেকে আরও গরিব হচ্ছে। এমনকি আদর্শবাদীরাও বাংলাদেশ সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছেন। প্রথম দিকে বাংলাদেশ সরকারের হিসাবে বন্যায় মৃতের সংখ্যা ছিল ২,০০০, এখন তা নেমে ১,৭০০-তে দাঁড়িয়েছে। এই বিভ্রান্তিকর তথ্যের জন্য কারো কারো মুখে মন্তব্য শোনা যাচ্ছে যে তারা ঠিক জায়গা মতো কমা বসিয়েছিলেন কিনা। আরও সন্দেহ করা হয় যে বন্যা পরিস্থিতিকে ভয়াবহ করে দেখিয়ে বেশি সাহায্য আদায়ের উদ্দেশ্যে সরকারি হিসাব বাড়িয়ে তোলা হয়েছিল। তবে উন্নতি এবং উন্নয়নশীল দেশসমূহ এই বিষয়ে বেশ সচেতন, ফলে পুরাণ প্রবাদটিরই পুনরাবৃত্তি চলছে। বাঙালিদের মাথা আকাশে, পা দোলায় ও হাত অপরের পকেটে। এই ব্যাপারে কারো সন্দেহ নাই যে দুর্ভিক্ষ সামলাবার জন্য বাংলাদেশের বিপুল পরিমাণ সাহায্যের প্রয়োজন। কিন্তু সাহায্যকারী দেশগুলোর ধারণা এই যে বন্যার অজুহাতে বাংলাদেশ সরকার অধিকতর খয়রাত আদায় করে নিজেদের দুর্নীতির খোরাক জোগাতে চাচ্ছে। যদিও বাংলাদেশ ১৯৭৩ সালের শেষ নাগাদ প্রায় ৪,০০০ মিলিয়ন ফ্রাঙ্ক সাহায্য পেয়েছে, এত কম সময়ে এত বেশি সাহায্য আর কোনো উন্নয়নশীল দেশ কখনো পায়নি। তবুও সরকার বন্যা প্রতিরোধকল্পে কোনো টাকাই বরাদ্দ করেননি। ১ কোটি বেকার বাঙালিকে মাটির ভাত তৈরি, খাল খনন প্রভৃতি ফলপ্রসূ কাজে নিয়োজিত করা যেত। এভাবে চীন ও ভারতে কাজ হয়েছে। নিজের সাহায্যের জন্য নিজেও সাহায্য করো, একথা বাংলাদেশে অর্থহীন। কেননা যত সাহায্য এসেছে তা আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত পকেটে গিয়েছে। মিস্টার টনি হ্যাগেন, যিনি বাংলাদেশে জাতিসংঘের দেওয়া সাহায্যের চার্জে ছিলেন, প্রকাশ করেছিলেন যে যাবতীয় ক্ষয়রাতি শিশুখাদ্য ও কম্বলের অতি অল্পই ঠিক জায়গায় পৌঁছেছে, বাদবাকি কালোবাজারে বিক্রি হয়েছে অথবা পাচার হয়ে ভারতে চলে গেছে। সেই অবস্থার আজও পরিবর্তন হয়নি। ঢাকার সংবাদপত্রে যখন ঘোষণা করা হলো যে বন্যা পীড়িতদের জন্য ১ উড়োজাহাজ ভর্তি গুঁড়োদুধ বিমানবন্দরে আসছে, ঠিক তার পরদিনই ঢাকার হোটেল ম্যানেজাররা ওগুলো কিনতে বাজারে তাদের লোক পাঠিয়ে দিলেন। বস্তুত এইভাবেই বাংলাদেশে বন্যার্তদের জন্য দেওয়া বিদেশি সাহায্য বিতরণ করা হয়ে থাকে। যে সরকার শিয়ালকে হাঁস পাহারা দিতে দিয়েছেন, অর্থাৎ যে সরকার কুখ্যাত জোচ্চোর দেশে ও বিদেশে গাজী গোলাম মোস্তফাকে জাতীয় রেড ক্রসের সভাপতি নিযুক্ত করেছেন, সেই সরকার সম্পর্কে কোনো কিছুতেই বিস্মিত হওয়ার কিছু নেই। মোস্তফা এ পদ পেয়েছেন যেহেতু তিনি ঢাকা আওয়ামী লীগের নেতা ছিলেন। এই গুরুত্বপূর্ণ পদে থাকায় তার অনেক বেশি মৌকা মিলেছে। তিনি শুধু গুঁড়া দুধই কালোবাজারে বিক্রি করেননি, অনেক ঔষধপত্রও আত্মসাৎ করেছেন। বাংলাদেশ রেড ক্রসের সভাপতি এখন ৩৭টি ওষুধের দোকানের মালিক। এ ধরনের বিবেকবর্জিত কাজের ফল চাক্ষুষ দেখতে হলে ৩ মাইল দূরে পুরান ঢাকার গ্যান্ডারিয়া স্কুলে যাওয়া যেতে পারে। স্কুলটি এখন বন্যায় ঘরবাড়ি হারিয়েছে এমন ২,৫০০ লোকের আশ্রয়স্থল। সারি সারি কঙ্কালসার শিশুরা শুয়ে আছে, এত দুর্বল যে ওদের কাঁদবার শক্তিটুকুও লোপ পেয়েছে। ক্যাম্পের পরিচালককে জিজ্ঞাসা করা হলো সাহায্যকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তিনি কিছু পেয়েছেন কিনা। জবাব দিলেন, হ্যাঁ পেয়েছি, জাতীয় রেড ক্রসের কাছ থেকে। দুর্ভাগ্যবশত তা কাজে আসেনি। যে 2টি সুইডিশ বিস্কুটের ও একটি ফরাসি শিশুখাদ্যের বাক্স রেড ক্রস দিয়েছিল তা কীট আর পোকায় ভর্তি ছিল। এসব খাদ্য গতকালকের উড়োজাহাজে আসেনি। ১৯৭০ সালের বিপর্যয়ের সময় থেকেই এগুলো গুদামজাত করা হয়ে পড়েছিল। টাজেস আর্জগার, জুরিখ, আগস্ট ২৯, ১৯৭৪।